শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে, এই রায়ে সবচেয়ে বেশি খুশি জামাত শিবির। এবং এই রায়ের ফলে প্রকৃত বিজয়, আসল বিজয়, সবচেয়ে বড় বিজয় মূলত জামাত শিবিরের বিজয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজ শেষ হলো। এবার উচ্চ আদালতের পালা। বিচারে একটা ঘটনা এবং বিচারের বাইরে একটা ঘটনা, দুইটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের মাধ্যমে আজকে আত্মার শান্তি পেয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, যে নাকি হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের রোষানলে পরে তাকে সর্বশেষ হত্যা করেছে শেখ হাসিনা। মাওলানা মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান। দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আনা 5টি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। আমরা 32-এর যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাআল্লাহ। বাংলার বুকে আমরা আওয়ামী লীগের কোনো মিশা থাকতে দেবো না। এমন 17 বছর তার জুলুম চালিয়েছে আমাদের উপরে, আমাদের ভাইদের মেরেছে, আমাদের বোনদের মেরেছে, আমাদের রক্তাক্ত করেছে। এই 32-এ এই যে দেখেন, এই যে আমাদের করতেছে ভাই, এই যে দাগ এখন পর্যন্ত শুকায় নেই ভাই। যতদিন আমি বেঁচে থাকবো, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেউ না দাঁড়াক, আমি দাঁড়াবো আওয়ামী লীগের বিরুদ্ধে। শেষ পর্যন্ত যা হবার তাই হলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আর রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনিও একই অপরাধ করা সত্ত্বেও তাকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। আজকে আমরা যে রায়টা শুনেছি, সেই রায়তে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় নাই। আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে কিন্তু খুশির মাতোয়ারা চলছে। যেই ফ্যাসিবাদী হাসিনা 17 বছর পুরো বাংলাদেশকে একদম হাতের কবজায় করে রেখেছিল, সেই হাসিনার কিন্তু আজকে রোজ সোমবার 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কিন্তু ফাঁসির রায় ঘোষণা দিয়েছে। এই রায় ঘোষণার খবর শুনে কিন্তু ছাত্র জনতা এবং জনগণ তারা কিন্তু মিছিল বের করেছে এবং খুশিতে কিন্তু আত্মহারা হয়ে গেছে। নেটিজেনরা তারা কিন্তু তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু আলহামদুলিল্লাহ বলছে। তারা বলছে আলহামদুলিল্লাহ ফ্যাসিবাদের পতন হয়েছে এবং ফ্যাসিবাদের রায় ঘোষণার ফাঁসি হয়েছে, তারা কিন্তু খুব খুশি হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষণ শুনে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে ধারাবাহিকভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো না টেনে দেখবেন। তো প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে, এই রায়ে সবচেয়ে বেশি খুশি জামাত শিবির। এবং এই রায়ের ফলে প্রকৃত বিজয়, আসল বিজয়, সবচেয়ে বড় বিজয় মূলত জামাত শিবিরের বিজয়। হ্যাঁ, এদেশের জনতার বিজয়, শহীদ পরিবারের বিজয়, দ্যাটস রাইট, কিন্তু পলিটিক্যাল গেইনটা, পলিটিক্যাল বিজয়টা, পলিটিক্যাল ভালো লাগাটা সবচেয়ে বেশি জামাত শিবিরের। কারণ এই হাসিনা এই ট্রাইব্যুনালে জামাত ইসলামের শীর্ষ নেতাদের হত্যা করেছিল অন্যায়ভাবে। সেই ট্রাইব্যুনালেই হাসিনার বিচার। কি নির্মম দৃশ্য, ইতিহাস কতটা নিষ্ঠুর। এত অল্প সময়ে হাসিনার ফাঁসি দেখতে পাবে জামাত শিবির জনতা, এটা তারাও কল্পনা করেনি। এটা আল্লাহর খাস রহমত, আল্লাহর গিফট, আল্লাহর উপহার। দর্শক, সবচেয়ে কাদের ভালো লাগে এই মুহূর্তটা? হাসিনার ফাঁসির রায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের, মাওলানা মতিউর রহমান নিজামীর পরিবারের, শহীদ আলী আহসান মুজাহিদের পরিবারের, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীর পরিবারের, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের। আল্লাহ দুনিয়ায় তাদেরকে এই বিজয় দেখাচ্ছে। তো দর্শক, এই জায়গায় জামাত শিবির উদযাপনের ধরনটা দেখেন।
শহীদ আব্দুল কাদের মোল্লার ভি চিহ্ন সম্মিলিত যে ছবি ফাঁসির রায় শোনার পর সেই ছবি দিয়ে জামাত শিবির এটা উদযাপন করছে, তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। এবং পুরো রায় ঘোষণার দৃশ্যপটে কিন্তু সাদিক কায়েমরা ছিল। সাদিক কায়েম, এস এম ফরহাদ, শিবিরের ছেলেরা ট্রাইব্যুনালে গিয়েছে। শিবিরের ছেলেদের উদ্যোগে বা শিবিরের নেতৃত্বে লাইভ দেখার ব্যবস্থা টিএসসিতে, এবং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারাও কিন্তু সে জামাত নেতাদের উপর যে নির্যাতন, সেই নির্যাতনের শিকার অথবা তারা চাক্ষুষ সাক্ষী অ্যাডভোকেট তাজুল ইসলামরা। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিই অ্যাডভোকেট তাজুল ইসলামকে। তাজুল ইসলামের যে অনর অবস্থান, সে অবস্থান তাজুল ইসলামকে কেউ নড়াতে পারেনি, হুমকি দামকি দিয়ে কেউ কিনতে পারেনি, যার ফলে এই বিচার সম্ভব হয়েছে। তো দর্শক, জামাত শিবিরের লোকজন শুকরিয়া আদায় করছে এবং তাদের রাজনৈতিক প্রতিশোধ হয়েছে। আইন নিজের হাতে তুলে দাঁড়িয়েও যে ভয়ানক প্রতিশোধ নেওয়া যায়, চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায়, আল্লাহর খাস রহমতে এটা সম্ভব হয়েছে। এই প্রজন্মের জামাত শিবির এই কিছুদিন আগে কাদের মোল্লা কামরুজ্জামান নিজামী মুজাহিদের ফাঁসি দেখলো, এখন হাসিনার ফাঁসি রায় দেখছে। হয়তো ফাঁসি কার্যকর হতে পারে। আল্লাহর যে রহমতে, অলৌকিক ক্ষমতা বলে যেভাবে হাসিনার রায় আমরা দেখলাম, এটা তো হওয়ার কথা ছিল না। সে আল্লাহর অলৌকিক ক্ষমতা বলে হাসিনার রায় কার্যকর হতে পারে। কারণ ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। একজন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধীকে ভারত কতটুকু রাখবে, তাদের লাভ কি, এটা নিয়ে অনেক হিসাব নিকাশ হবে। অতএব হাসিনাকে বা কামালকে যে কোনো একজনকে ফেরত দিলেও দিতে পারে। সরকার জোরালো উদ্যোগ অলরেডি নিয়েছে, আবার চিঠি দিবে, নানান কূটনৈতিক তৎপরতা চালাবে। তা আল্লাহর খাস রহমতে এটা হতে পারে। এবং এখানে জামাতের বিজয় হিসেবে আমি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এটা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন যে আমার শাহাদাতে ইসলামী আন্দোলনের অনেক বড় উপকার হবে, এরকম একটা কথা। বিজয় কাজে লাগবে। জামাত নেতাদের যে রক্ত ঝরেছে বাংলাদেশে, তার ফলে হয়তো আল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিবেন। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া জানিয়েছেন এই রায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, শহীদ পরিবারকে স্মরণ করেছেন, তাদের কথা বলেছেন যে এটা কখনো শহীদ পরিবার যেটা হারিয়েছে সেটা পাবে না, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে। এবং জামাত কিন্তু ওই ট্রাইব্যুনালে তাদের নেতাদের হত্যা, জুডিশিয়ালি মার্ডার, তাদের নেতাদের হত্যার বিষয়টাই টেনে আছে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে সাক্ষাৎকার, যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেই প্রতিক্রিয়া ঘুরে ফিরে কিভাবে জামাত নেতাদের উপর নির্যাতন করা হয়েছিল সেটাই উঠিয়ে এনেছেন। কিন্তু শেখ হাসিনা বিচার ছিল সম্পূর্ণ স্বচ্ছ, আন্তর্জাতিক আইন অনুযায়ী, এবং অনেক আইন সংশোধন করা হয়েছে। আপনাদের মনে আছে, একটু স্মরণ করিয়ে দিই। জামাত নেতাদের যে বিচার হয়েছিল, এই বিচার ছিল ভুয়া বিচার। বেলজিয়াম থেকে রায় লিখে দেওয়া হয়েছে, স্কাইপ কেলেঙ্কারি, কত ঘটনা, সাক্ষীকে তুলে নিয়ে যাওয়া, কত কিছু আপনারা দেখেছেন, এবং সেই পুরনো আমলের অনেক মিথ্যা ঘটনা। কিন্তু শেখ হাসিনার বিচার কি সেরকম না? চোখের সামনে ঘটমান ঘটনা, একদম সারা পৃথিবীর চোখের সামনে, জাতিসংঘের ফাইন্ডিংস, এবং বিচার প্রক্রিয়া নিয়ে কোনো মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক কোনো শক্তি, কোনো রাষ্ট্র কোনো প্রশ্ন তুলে নেই। এর মানে পৃথিবীর ইতিহাসে অন্যতম স্বচ্ছ বিচার। জামাত নেতাদের বিচার, এটা নিয়ে কেউ রাবার স্টাম্প বলেছে, ব্রিটেনের পার্লামেন্ট এটা সমালোচনা করেছে, সব মানবাধিকার সংস্থাগুলোর এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু একদম ক্যামেরার সামনে লাইভ বিচার, প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই শেখ হাসিনারটা নিয়ে। অতএব এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ। তো জামাত শিবির এটা উদযাপন করছে, তাদের ভালো লাগাটা সবচেয়ে বেশি। প্রতিশোধ যে কত মধুর হতে পারে এবং কত সুন্দর হতে পারে, কতটা গোছালো হতে পারে, সেটা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো। শিবির অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় খুনি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের রায়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। স্বাধীন এই শিবিরের সাবেক বেশ কয়েকজন কেন্দ্রীয় সভাপতিকে হাসিনা হত্যা করেছে এই ট্রাইব্যুনালে। আজকে সেই হত্যাকারী হাসিনার ফাঁসির রায় হয়েছে। চিন্তা করতে পারেন শিবির কতটা ভালো লাগে। শিবির প্রথম সভাপতি, এদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে। স্বাধীন বিচার ব্যবস্থায় রায় ভুক্তভোগীদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম এই সন্তোষ প্রকাশ করেছে। দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডের রায় পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আনা 5টি গুরুতর অভিযোগের ভিত্তিতেই এই রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গণঅভ্যুত্থানের সেই উত্তাল জুলাইয়ের এক বছরের মধ্যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারে ঘোষণা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় শুধু রাজনৈতিক ইতিহাসে নয়, দেশের বিচার ব্যবস্থার ইতিহাসেও এক টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে বলেও মনে করা হচ্ছে। গত বছরের জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করতে নতুন কাঠামোয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। চলতি বছরের 25 মে থেকে 8 অক্টোবর মাত্র 4 মাসে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে, তার মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা আছে 8টি। এর মধ্য থেকে 5টির অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করে ট্রাইব্যুনাল।
এই 5টি বিচারাধীন মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আর এই মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই দণ্ডাদেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকেও। রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক ইনাম চৌধুরী। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ বারবার উল্লেখ করে শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার। প্রসিকিউশনের দাবি, তিনি শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নেননি, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের সশস্ত্র শাখাকে নির্দিষ্ট নির্দেশও দিয়েছিলেন। মামলার 3 আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক। একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন, যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয়। এবছরের 12 মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা হয় মোট 5টি অভিযোগ। প্রথম অভিযোগে বলা হয় 2024 সালের 14 জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের বাচ্চা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ওই বক্তব্যের পরপরই শুরু হয় নিরীহ মানুষ ও ছাত্রদের ওপর পদ্ধতিগত আক্রমণ। এতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং শাসক দলের সশস্ত্র অংশ। দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি মামুন। তৃতীয় অভিযোগে বলা হয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে কেন্দ্র করে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়। চতুর্থ অভিযোগে বলা হয়, গত বছরের 5 আগস্ট ঢাকার চাঙ্কারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 6 জন নিহত হন। তদন্ত প্রতিবেদনে ঘটনাকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। 5 নম্বর অভিযোগে জীবিত একজন সহ মোট 6 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও তোলা হয়। নির্দেশ, প্ররোচনা, সহায়তা এবং ষড়যন্ত্র সবই যুক্ত করা হয় 3 আসামির বিরুদ্ধে। এসব মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী, আহত, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ মোট 54 জন। ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার কথোপকথনের অডিও, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং অভিযানস্থল থেকে উদ্ধার করা গুলি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা 4টি। আজ ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান মামলায় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন। আরও 2টি মামলায় অভিযোগ 2009 থেকে 2024 পর্যন্ত শাসনামলে গুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ। এই 2টি মামলার শুনানি হবে 23 নভেম্বর। আরেকটি মামলা 2013 সালে শাপলা চত্বর অভিযানের সময় হেফাজত নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগ। সেই মামলায় 21 জন আসামি। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী 12 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। শেষ পর্যন্ত যা হবার তাই হলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আর রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনিও একই অপরাধ করা সত্ত্বেও তাকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। যদিও তার এই দণ্ড নিয়ে ভিকটিম ফ্যামিলি তারা বলছে যে তার দণ্ড অ্যাটলিস্ট যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, এবং অন্যরা বলছেন যে এই 3 অপরাধীর মধ্যে যে 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদেরকে দেশে এনে এটি কার্যকর করতে হবে। শুধু রায় তারা সন্তুষ্ট না, কার্যকর না হওয়া পর্যন্ত তারা সন্তুষ্ট হবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ছেড়ে দেয় না। ইতিহাসের এটাই হচ্ছে নির্মম পরিণতি যে আজকে শেখ হাসিনাকে, যে এটা মানুষ কখনো কল্পনাও করেনি যে তাকে কেউ বিচারের সম্মুখীন করতে পারবে, এটা কারোরই কল্পনার বাইরে ছিল, সেটাই বাংলাদেশে ঘটেছে। সুতরাং আজকে বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক দিন বলা যায়, যে দিন মহা ক্ষমতাধর, মহা ফ্যাসিস্ট, মহা স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। শেখ হাসিনার অপরাধের শেষ নেই। আপাতত 4-5টা যে অপরাধ, সেই অপরাধগুলো বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মর্মে তারা একমত হয়েছেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, আর সেই অপরাধের কারণে তার শুধুমাত্র একটা অপরাধে আমৃত্যু কারাদণ্ড, আর বাকি অন্য 5টি যে মামলা, 5টি ঘটনায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এই রায়ের 6টি অংশ রয়েছে। 6টি অংশের মধ্যে একটাতে সম্ভবত তিনি আমৃত্যু কারাদণ্ড, আর বাকিগুলোতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবী ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 1টি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় বলা হয়, আমরা ঐক্যমতের ভিত্তিতে এই মত দিচ্ছি যে তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে ঘৃণিত অপরাধ করেছে। তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। ঘটনাক্রমে 2 জনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জনই ভারতে অবস্থান করছেন, আর
শেখ হাসিনা রায়ের আগেই বলেছে যে মানে আল্লাহ জানেন কে পৃথিবী থেকে তাকে তুলে নেবেন আর কাকে রাখবেন। সুতরাং এই রায়কে তিনি পরোয়া করেন না। তো পরোয়া না করারই কথা, কারণ তার পিছনে ভারতের মতন একটা শক্তি আছে। সুতরাং তিনি দেশে থাকলে এক অবস্থা, বিদেশে থেকেও তার এই রায়কে বানচাল করার জন্য বা রায়ের প্রতিবাদে সারা দেশে গত কয়েকদিন থেকে ব্যাপক ককটেল বোমা বিস্ফোরণ এবং মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু প্রসিকিউটররা বলেছিল যে এই সমস্ত ঘটনা রায়কে প্রভাবিত করা যাবে না এবং তারা নির্দিষ্ট যে রায় যেটা প্রাপ্য সেটা ঘোষণা করবে। ধারণা করা হচ্ছিল হয়তো আমৃত্যু কারাদণ্ড দেওয়া হতে পারে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো তারা এটাকে অ্যাকসেপ্ট করে না। আর ভারতও একটা অজুহাত পাবে যে যেহেতু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সুতরাং আর এই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সুতরাং শেখ হাসিনাকে হস্তান্তর করা যাবে না। এই কারণে হয়তো আমৃত্যু কারাদণ্ড একটা ধারণা করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদালত এই সমস্ত কোনো বিশ্লেষণে না যে আন্তর্জাতিক প্রেক্ষাপট এই সমস্ত বিবেচনা না করে তারা অপরাধটা চিহ্নিত করেছে এবং সেই অপরাধে তারা দেখেছে যে জুলাই হত্যাকাণ্ডের যে মূল যে নির্দেশদাতা, মূল যে সংগঠক এবং যার নেতৃত্বে এটি সংগঠিত হয়েছে তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং ইতিহাসের নির্ধারিত পথ ধরেই আজকে ট্রাইব্যুনাল রায় দিয়েছে। সেই রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হলো এবং আরও অনেকগুলো মামলা শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঝুলছে। সুতরাং আপাতত একটার পর একটা দ্বন্দ্ব চলতে থাকবে এবং হয়তো এই সরকারের আমলে এটাই হয়তো শেষ মানে প্রথম বিচার, কিন্তু পরবর্তীতে যারা আসবে ক্ষমতায় তারাও এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে নেবে। কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন আহমেদ বলেছে এই ন্যায় বিচারে তারা সন্তুষ্ট এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে রায়ে তারা সন্তুষ্ট। সালাউদ্দিন আহমেদ বলেছেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। সুতরাং এই রায়ের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতভেদ থাকুক না কেন, অন্তত কেউ এটার বিরোধিতা করবে না, বরং এটাই সঠিক হয়েছে, এটাই ন্যায়ানুগ হয়েছে বলে তারা বলবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কথা বলছে। আজকে এই রায় ঘোষণার সময় একটি শুধু অপ্রীতিকর পরিস্থিতি ছিল 32 নম্বরকে ঘিরে, যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছিল যে একদিকে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে, হাইকোর্টের বাইরে স্বজনরা এবং রায় শোনার জন্য অপেক্ষমান জনতা অপেক্ষা করছে, অন্যদিকে একটা অংশ এসে 32 নম্বর এক্সোভেটার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। যদিও সেখানে আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তি প্রয়োগ করতে হয়েছে এবং তারা সাকসেসফুলি সেটি সরিয়ে দিয়েছে। এই বিক্ষোভকে তারা অ্যালাউ করেনি, কারণ এটা আইনানুগ ছিল না এবং কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত ছিল না যে এরকম একটি কার্যক্রম সংগঠিত হবে। সুতরাং আইনের শাসনের মধ্যেই সরকার চলতে চায় এবং যেভাবে ট্রাইব্যুনালে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার এগিয়েছে, অন্যান্য ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কোনো আইন শৃঙ্খলাজনিত মব বা অন্য কোনো কিছু দমন করতে সমস্ত বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা তারা বদ্ধপরিকর এবং সেইভাবেই চলছে। দর্শক, আমরা 32-এ যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাআল্লাহ। বাংলার বুকে আমরা আওয়ামী লীগের কোনো নিশানা থাকতে দেবো না। এমন 17 বছর তার জুলুম চালিয়েছে আমাদের উপরে, আমাদের ভাইদের মেরেছে, আমাদের বোনদের মেরেছে, আমাদের রক্তাক্ত করেছে। এই 32-এ এই যে দেখেন, এই যে আমাদের কবজিতে ভাই, এই যে দাগ এখন পর্যন্ত শুকায় নাই ভাই। যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেউ না দাঁড়াক, আমি দাঁড়াবো আওয়ামী লীগের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমরা 32-এ যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আসলে এটা আমাদের সিনিয়ররা জানে, আমরা এখন ঠিক বলতে পারতেছি না। আমাদের এই যে এখন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, যখন ছাড়বে আমরা ইনশাআল্লাহ ভেঙে ফেলবো, আমরা ভেঙে ফেলবো। যদি যে বাহনে বুলডোজারগুলো আনা হয়েছে সেই দৃশ্য যদি একটু দেখাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো প্রিয় দর্শক,
ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।